নিউ ইয়র্কের নতুন মেয়র হলেন জোরান মামদানি। সত্যি কথা বলতে আমাকে জিজ্ঞাসা করো নিউ ইয়র্কের আগের 4জন মেয়রের নাম কি, আমি একজনের মাত্র নামই বলতে পারবো। কেন জোরান মামদানি নিউ ইয়র্কে মেয়র হওয়া নিয়ে আজকে ফোর্থ পিলার উইথ দি পিপল আমরা আলোচনা করছি, তার কারণ হচ্ছে তার এই নির্বাচনে জয় ডোনাল্ড ট্রাম্পের নাকে ঝামা ঘষে দিয়ে মামদানির এই জয় অনেক নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে। এতক্ষণ আপনারা জেনে গিয়েছেন তো নিশ্চয়ই, মামদানি ভারতীয় উগান্ডান পিতামাতার সন্তান। তার মা পরিচিত ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ক। তার থেকে অনেক বড় কথা যেটা, তিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে ধনতন্ত্রের রাজধানী যাকে বলা যায় সেই নিউ ইয়র্কে দাঁড়িয়ে সেখানে জনগণের ভোটে জিতে মেয়র হলেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার সাঙ্গপাঙ্গদের একেবারে নাস্তানাবুদ করে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন যে তাকে দেশ ছাড়া করবেন, তার নাগরিকত্ব কেড়ে নেবেন। লড়াই কোন দিকে যাবে আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে জোরান মামদানি যে সম্ভাবনার জন্ম দিয়েছেন তা সারা পৃথিবীতে অনেক অনেক মানুষকে নতুন আশা দেখাবে। এটা একটা শহরের মেয়র নির্বাচনের গল্প নয়, এটা বহু মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার লড়াইয়ের জয়ের গল্প। অল্প কিছু ধনী বিত্তশালীর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের গল্প। আজকে সেই কাহিনী আমরা শুনবো। আমাদের সঙ্গে চমৎকার 3জন গেস্ট রয়েছেন। আমার কথা এখানেই শেষ, আর আমার একটা শব্দ বলার দরকার নেই। আমার সঙ্গে নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। আমাদের অনুষ্ঠানে বারবার এসেছেন, বহুদিন ধরে আমেরিকা প্রবাসী, সেখানকার নাগরিক, সেখানকার ভোটার, এবং আমাদের অনেকবার উনি সমৃদ্ধ করেছেন তার ওখানকার অভিজ্ঞতা দিয়ে। আপনি এই জয়টাকে কিভাবে দেখেন এবং ওখানে থেকে আপনি প্রত্যক্ষ থেকে দেখেন পার্থবাবু? হ্যাঁ, এইটা তো আসলে কেবলমাত্র একজন মানুষের জয়লাভ নয়, একটা ভোট নয় বা একটা শহর নয়। আপনি একটু আগে সুদীপ্তদা যেটা বললেন একদম সঠিক বলেছেন, যে এটা কেবলমাত্র একটা শহরের মেয়র নির্বাচনের ব্যাপার না। এটা একটা এত বড় ঘটনা যে ধরুন 6 মাস আগেও আমরা কোনোদিনও এটা কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, জোরান মামদানির কথা যদি ভাবেন, একটা 34 বছর বয়সের ইয়াং ছেলে, সে একটা সম্পূর্ণ মানে কি বলবো আউট অফ নোওয়্যার সে উঠে এসে, সে যখন প্রথম গত বছর সে তার মেয়র নির্বাচনের ক্যান্ডিডেসি ঘোষণা করেছিল, তখন যে প্রথম যে জনসমীক্ষাটা হয়েছিল তখন তার 1% ভোট ছিল, 1% জনসমর্থন। হ্যাঁ, মানে এটা লোকে তাকে নিয়ে কোনো কথাই বলতো না এবং উড়িয়ে দিয়েছিল। আর তার পিছনে তার বিরুদ্ধে কারা, আপনারা যদি ব্যাপারটা ভেবে দেখেন, নিউ ইয়র্ক শহর, প্রথমে একটু বলে রাখি যে নিউ ইয়র্ক শহরের যে বাজেট, নিউ ইয়র্ক শহরের যে বিত্ত, মানে ধনতান্ত্রিক দেশের সবচাইতে ধনতান্ত্রিক যে শহরগুলো আছে পৃথিবীতে, তার মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট, হ্যাঁ, ইফ নট দি লার্জেস্ট। মানে লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, মানে এরকম কতগুলো নাম করা যায়। তো তার মধ্যে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট রয়েছে নিউ ইয়র্কে, আমরা তার খুব 10 মিনিটের দূরত্বে আমরা থাকি, ঢিল ছোঁড়ার দূরত্বে আমরা থাকি। সেই নিউ ইয়র্কে যেখানে ব্লুমবার্গের মতন অতি ধনিক একজন পুঁজিবাদী ব্যবসাদার, সে যেখানে নিউ ইয়র্কের 8 বছর মেয়র ছিল, হ্যাঁ, যেখানে একদিকে কর্পোরেট আমেরিকা, তার ওয়াল স্ট্রিট, তার নিউ ইয়র্ক টাইমস, তার সিএনএন, তার অতি দক্ষিণপন্থী ফক্স, নিউ ইয়র্ক পোস্ট, মানে এনবিসি, এবিসি, সিবিএস, মানে যারা চিরকাল চেয়ে এসছে যাতে কর্পোরেট আমেরিকা এবং তাদের এস্টাবলিশমেন্ট রাজনীতিবিদরা যাতে ক্ষমতায় থাকে। কিন্তু এই নিউ ইয়র্কে আজ থেকে 50, 60, 70 বছর আগে, 80 বছর আগে নিউ ইয়র্কেই কিন্তু প্রচন্ড শক্তিশালী সমস্ত সোশ্যালিস্ট মুভমেন্ট, লেবার মুভমেন্ট এই নিউ ইয়র্কেই ছিল, এবং এই নিউ ইয়র্কের ইতিহাস সেই সময় একদম অন্যরকম ছিল। কিন্তু সেই ইতিহাসটাকে বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আস্তে আস্তে ভুলিয়ে দেওয়া হয়েছে, এবং বিশেষ করে রোনাল্ড রেগান, মার্গারেট থ্যাচারের সময় থেকে আমেরিকা একেবারে
মানে অতি ধনিক শ্রেণী 1% যাকে বলে তাদের খপ্পরে তাদের গ্রাসে চলে গেছে। হ্যাঁ, সুতরাং মানুষ যারা নতুন প্রজন্মের যারা ছেলে মেয়ে, এমনকি আমি নিজে তো দীর্ঘকাল ধরে আমেরিকায় আছি, নিউ ইয়র্কে আমার 25-26 বছর কেটে গেল। আর তার মধ্যে একটা দীর্ঘ সময় আমি আমেরিকার ট্রেড ইউনিয়নে, লেবার ইউনিয়নে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং এডুকেটর হিসেবে আমি কাজ করেছি। আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নে 30,000 সদস্য। তো আমি তাদেরকে চোখের সামনে দেখেছি, তারা ভালো লোক, তারা যে কেউ খারাপ লোক তা নয়, তারা কেউ ভিশাস লোক নয়, সাধারণ মানুষ, হাড় ভাঙা খাটুনি খাটে, ফ্যামিলি আছে। হ্যাঁ, কিন্তু আমেরিকার ইতিহাস সম্বন্ধে এবং সারা পৃথিবীর ইতিহাস সম্বন্ধে তারা কিছুই জানে না, কারণ তাদেরকে এই যে মিডিয়া, সেই মিডিয়া তাদেরকে সম্পূর্ণভাবে মগজধোলাই করে ফেলেছে। এই কারণে আমি যখন তাদের সঙ্গে বিভিন্ন বিষয় আমার পড়ানোর বাইরে যখন তাদের সঙ্গে আমি আড্ডা দিতাম, হ্যাঁ, একটা বিয়ারের বোতল হাতে নিয়ে, তখন আমি তাদেরকে বলতাম যে, জানো দ্বিতীয় মহাযুদ্ধে স্ট্যালিনের ভূমিকা কি ছিল? তোমরা কি জানো যে দ্বিতীয় মহাযুদ্ধে কিছুতেই হিটলারকে হারানো সম্ভব হতো না যদি স্ট্যালিনগ্রাডের যুদ্ধ যদি না হতো? হ্যাঁ, জেনারেল জুকভের নাম, মানে এরা কিছু জানেই না, এরা কোনো কিছু জানেই না, শোনেইনি, জীবনে কখনো শুনিনি। তারা বলতো, কি তুমি বলছো, আমি তোমার কথা আমরা বুঝতেই পারছি না। এখন ঠিক আছে, আমার কথা বোঝার দরকার নেই, তোমরা, আমি তোমাদের বলে দিলাম, এবারে তোমরা নিজেরা তোমরা সার্চ করে গুগলে দেখো যে আসল ব্যাপারটা কি। তখন ফিরে এসে তারা বলছে যে ইউ ওপেন মাই আইজ, ইউ ওপেন আওয়ার আইজ, উই ডিডন্ট নো, উই হ্যাড নো আইডিয়া। মানে এইভাবে মানুষকে এইভাবে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। এই কারণে মানুষ সোশ্যালিজম সম্পর্কে আমেরিকার সাধারণ মানুষের, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের একটা ভীষণ স্টিগমা আছে। তারা সোশ্যালিজম কথাটা শুনলেই তারা খুব ভয় পেয়ে যায়, কারণ তারা মনে করে যে সোশ্যালিজম মানেই হচ্ছে কমিউনিজম, এবং কমিউনিজম মানেই হচ্ছে সাংঘাতিক একটা ভয়ঙ্কর কিছু জিনিস, এবং সেটা আমাদের আমেরিকার যে জীবন দর্শন তার ডায়ামেট্রিক্যালি অপোজিট। সুতরাং আমরা কিছুতেই তাকে সমর্থন করতে পারি না। তো এই যে শেডস অফ ডিফারেন্স, এই যে ডিগ্রি অফ ডিফারেন্স, এই যে জিনিসগুলো, এগুলো তাদেরকে কখনো জানতে দেওয়া হয়নি। এই কারণে আজকের দিনে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর ট্রাম্প, যে একটা মানে ফ্যাসিস্ট দর্শনে বিশ্বাস করে, যার পেছনে রয়েছে কুক্লাক্স ক্ল্যান, প্রাউড বয়েজ, হ্যাঁ, অতি ধনিক শ্রেণী, ক্রিশ্চিয়ান সুপ্রিমেসিস্ট, এই যে সব গ্রুপগুলো ট্রাম্পকে সমর্থন করছে, এরা কিন্তু সবাই মিলে একসাথে চেষ্টা করেছে যে কুয়োমোর মতন একজন নারী নির্যাতক, করাপ্ট একটা ফেলিওর, যে আগে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ছিল দীর্ঘকাল এবং নারী নির্যাতনের অপরাধে যাকে পদত্যাগ করতে হয়েছিল, তাকে জেতানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। এমনকি রিপাবলিকান যে ক্যান্ডিডেট ছিলেন কার্টিস লোয়া, যাকে আমি বহুকাল ধরে আমি দেখে আসছি, ভালো মানুষ। হ্যাঁ, আমি তো আপনাকে সুদীপ্তদা অনেকবার বলেছি যে আমি যেমন মনে করি না যে বিজেপি RSS মানেই সবাই ভয়ঙ্কর শয়তান দানব, আমি মনে করি না। আমি নিজে ওদের সঙ্গে দীর্ঘকাল ছিলাম, আপনারা সেই ইতিহাস জানেন। তারা কিন্তু সেরকম রিপাবলিকান মানেই খারাপ নয়। রিপাবলিকানের মধ্যে এই যে কার্টিস লোয়া বলে লোকটা ছিল, ভালো লোক, তাকে ওরা হারানোর জন্য চেষ্টা করেছে, এবং শেষ মুহূর্তে ট্রাম্প এসে কুয়োমোকে একজন ডেমোক্রেটকে সমর্থন, মানে ইন্ডিপেন্ডেন্ট, সে ডেমোক্রেট ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছে, কারণ সে প্রাইমারিতে হেরে গিয়েছিল মামদানির কাছে, তাকে সমর্থন করার জন্য ওপেনলি এন্ডোর্সমেন্ট করেছিল। ফলে স্টিওয়ার ভোট আরো কমে গিয়ে দেখা যাচ্ছে শেষকালে, কালকের হিসেব অনুযায়ী, রাতের হিসেব অনুযায়ী, যে 50.4% ভোট পেয়েছে মামদানি, আর ইনি পেয়েছেন, কুয়োমো পেয়েছেন 41 পয়েন্ট সামথিং, আর স্লিওয়ার ভোট কমে গিয়ে দাঁড়িয়েছে 7.9%, কারণ ওর সব ভোটগুলো, বেশিরভাগ ভোট চলে গেছে কুয়োমোর দিকে সরাসরি। তো এই হচ্ছে হিসেব। ফলে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের আমেরিকায় দাঁড়িয়ে, এই আমাদের দেশে মোদি RSS বিজেপি ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে, আর আমেরিকাতে তার মেন্টর ট্রাম্প ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই যে বিজয়, সেই বিজয়টাকে ঐতিহাসিক বললে খুব কম বলা হবে। এবং একজন ক্যান্ডিডেট সে প্রকাশ্যে বলছে যে আমি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেবলমাত্র গ্রাসরুটস অর্গানাইজিং করে লক্ষ লক্ষ 90,000 অ্যাক্টিভ ভলেন্টিয়ার ছিল জোরান মামদানির, যা আমি এমনকি ওবামার সময়ে রাস্তায় নেমে যখন লড়াই করেছি তখনও আমি দেখিনি। ফলে এই নির্বাচনের যে তাৎপর্য, এই তাৎপর্যকে খুব ভালো করে মানুষের কাছে বোঝানো দরকার,
কারণ এদেশে যা হচ্ছে, আমাদের দেশে ওই ভোট চুরি যদি না হয়, জালিয়াতি যদি না হয়, তাহলে তার প্রভাব মানুষের উপর পড়তে বাধ্য, এবং আমার ধারণা বিহারে তার প্রভাব পড়বে। ধন্যবাদ পাত্রবাবু, আপনি যেটা বললেন তার সত্য করে অন্যদের কাছে যাব। তার আগে দর্শকদের জন্য একটা ছোট্ট কয়েক সেকেন্ডের ক্লিপিং আমি দেখাবো। আপনারা ভারতীয় দর্শকরা তো ভারতের ইতিহাসে সেই বিখ্যাত বক্তৃতাটা জানেন। 1946 সালের 12ই আগস্ট, 14ই আগস্ট রাত 12টার পর, মানে 15ই আগস্ট যখন সূচনা হচ্ছে ঘড়িতে, তখন যে বক্তৃতা জওহরলাল নেহরু দিয়েছিলেন, লং ইয়ার্স ago we had a tryst with destiny। আজকে জোহরান মামদানি মেয়র পদে নির্বাচিত হওয়ার পর, না ডোনাল্ড ট্রাম্পকে নয়, নরেন্দ্র মোদীকে নয়, সেই বিস্তৃত প্রায় জওহরলাল নেহরুকে, আমাদের দেশে বিস্তৃত প্রায় জওহরলাল নেহরুকে কোট করেছেন ধর্মতন্ত্রের রাজধানী নিউ ইয়র্কে বসে তার মেয়র নির্বাচিত হওয়ার পর। নিউ ইয়র্কে মেয়র মানে কিন্তু আমাদের দেশে মেয়রের মতো নয়, পার্থবাবুর কাছ থেকে আমরা পরে শুনবো। ওদের দেশে কিন্তু একটা শহরে মেয়র মানে প্রায় সে শহরের শাসনকর্তা, আমাদের অনেকটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছাকাছি ক্ষমতা। সে বিষয়ে আমরা পরে শুনবো। কিন্তু এই জওহরলাল নেহরুকে স্মরণ করে মামদানি যে বলেছেন, সে কথাটা একটু না শুনিয়ে আমি পারছি না আপনাকে। Jawaharlal Nehru. A moment comes but rarely in history when we step out from the old to the new, when an age ends and when the soul of a nation long suppressed finds utterance. Tonight we have stepped out from the old into the new. So let us speak now with clarity and conviction that cannot be misunderstood about what this new age will deliver and for whom. This will be an age where New Yorkers expect from their leaders a bold vision of what we will achieve, rather than a list of excuses for what we are too timid to attempt. এক্সকিউজ আর অজুহাত শুনবো না, আমরা নতুনের সন্ধান করছি, এই কথাটা বললেন। আমি অন্যদের কাছে যাব, তার আগে পার্থবাবু যদি আপনাকে আগে আমাকে ছেড়ে দিতে হয়, খুব সংক্ষেপে, আমরা মেয়র বলতে কলকাতাতে হাওড়াতে যা বুঝি, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন অন্য শহরে আমেরিকার মেয়র কিন্তু তা নয়, মেয়রের ক্ষমতা অনেক বেশি, তার দায়িত্ব অনেক বেশি। এটা সম্পর্কে খুব সংক্ষেপে আপনি দর্শকদের একটু অবহিত করেন। হ্যাঁ, প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে যে নিউ ইয়র্কের যে টোটাল যে জিডিপি, হ্যাঁ, সেটা হচ্ছে মানে পৃথিবীর অনেক দেশের থেকে বেশি। হ্যাঁ, বলা হয় যে আমি মেয়রের ক্ষমতার কথা বলছি, মেয়রের ক্ষমতা, মেয়রের হাতে সমস্ত রকমের আইন প্রণয়ন, হেলথ কেয়ার, পুলিশ ডিপার্টমেন্ট, তারপরে আপনার মানে এই শহর পরিচালনার যে ক্ষমতা। তারপরে নিউ ইয়র্কের একটা বিরাট সমস্যা হচ্ছে সিভিল রাইটস এর যে সমস্যা, কারণ ব্ল্যাক হোয়াইট ইমিগ্রেন্টদের মধ্যে যে বিভাজন রেখাগুলো আছে, তাই নিয়ে অনেক অশান্তি হয়। নিউ ইয়র্কে বলা হয় যে ইসরায়েলে যত ইহুদি আছে, শুধু নিউ ইয়র্ক শহরে, আমরা যেখানে থাকি ব্রুকলিনে, সেখানে তার চাইতে বেশি ইহুদি আছে। মানে এত রকমের বিশাল বিশাল সমস্যা আছে, অসংখ্য দাঙ্গা হয়েছে, তারপরে গ্যাং আছে, ভায়োলেন্স আছে, হোমলেসনেস আছে, না খেতে পেয়ে থাকা, রাস্তায় পড়ে থাকা অসংখ্য মানুষ আছে, কেউ জানেই না যে আসল আমেরিকার চেহারাটা কি। সুতরাং এই সমস্ত কিছু পরিচালনা, সমস্ত কিছু নেতৃত্বে একটা বসে আছেন যিনি, তিনি হচ্ছেন, বলা যেতে পারে যে একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মতন তার ক্ষমতা। এইখানেই তফাৎ। এবং এই নিউ ইয়র্কের যে আয়তন বলুন বা নিউ ইয়র্কের যে জনসংখ্যা বলুন, সবচাইতে বড় কথা নিউ ইয়র্কের যে পলিটিক্যাল যে মাইট, আজকে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কেবলমাত্র নিউ ইয়র্কে নয়, আপনি আগেই বলেছেন, ইঙ্গিত করেছেন, সেটা সারা আমেরিকার ওপরে শুধু নয়, সারা পৃথিবীর ওপরে তার প্রভাব পড়তে বাধ্য। এই জন্যই এই নির্বাচনটা এত বেশি ইম্পর্টেন্ট।